হরিশ যে দুজন ছেলের কথা বলেছিল তাদের মধ্যে একজন ছিল শরৎ কাপাডিয়া, যে কিনা ভিকটিম প্রতিভা সৎকারের পুত্রবধূ প্রীতির ভাই ছিল। সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। এই ভয়ঙ্কর কেসটার আসল উদ্দেশ্য সামনে আসতে চলেছে, কিন্তু তার আগে হরিশ মাকওয়ানির কাহিনী শোনা যাক। তুই ট্যাক্সিটা কেন দাঁড় করালি? ও আমার স্যার খুব জোরে পেচ্ছাপ পেয়েছিল। দাদা 2 মিনিট দাঁড়াতে পারি কি? কেন? পেচ্ছাপ করবো, জোরে পেয়েছে। 2 মিনিট লাগবে মাত্র। ঠিক আছে, দেখো সাইডে কোথায় হয়তো। স্যার আমার ওখানে 2 মিনিটের বেশি লেগে গেছিল স্যার। এরই মধ্যে ওদের দুজনের মধ্যে একজন আমার মোবাইলে ফোন করেছিল স্যার। এই যে ভাই, স্লো মোশনে টয়লেট করছো নাকি? আরে না না দাদা, আসছি আসছি আসছি, এই হাত ধুচ্ছি, হাত ধুয়ে আসছি, ব্যাস হয়ে গেছে। তোর কোন নাম্বারে ফোন করেছিল ওরা? সেই নাম্বারটা যেটা আমার ট্যাক্সিতে লেখা ছিল স্যার, যে নাম্বারটা আমি বন্ধ করে দিয়েছি, 444 56 78 75 স্যার। হয়তো স্টিকার দেখিয়ে ওরা ফোন করেছিল স্যার। পেচ্ছাপ করে আমি গাড়িতে এলাম, ট্যাক্সি স্টার্ট করলাম আর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা ঝিলের কাছে পৌঁছেই গেছিলাম, কিন্তু তার মধ্যে হঠাৎ আবার হঠাৎ কাহানিতে টুইস্ট। মেহরা, আই ডোন্ট ট্রাস্ট হিম, কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ চল গাড়ি সাইডে লে, চল। তোমরা কারা? তোর জম দাঁড় করা। চল নিজের মানিব্যাগ বার কর আর পাশে রাখ। হ্যাঁ, তবে ওতে বেশি টাকা নেই। আমাদের কাছে বেশি টাইম নেই, বুঝেছিস? রাখ নিজের ফোনটাও রাখ। চল এবার ভাগ, চল বাইরে যা। চল বেরো বাইরে, বেরো। শোন, এখান থেকে দূরে যা। এখানে যদি থাকিস না গলা কেটে দেবো, আর যদি চিৎকার চেঁচামেচি করিস না গলা কেটে দেবো। ভাগ এখান থেকে, চল বেরো। চল স্টার্ট কর। এই দাঁড়াও, এই কিচ্ছু বুঝতে পারছিলাম না স্যার, কি করব। আমি তো কাউকে ফোনও করতে পারছিলাম না। আমার মোবাইল নিয়ে গেছিল ওরা দুজন। তারপরে আমি হাঁটা শুরু করি স্যার, মনে মনে গালি দিতে দিতে হাঁটতে থাকি স্যার। 2-1 কিলোমিটার হেঁটেছি হয়তো, হঠাৎ আমি ভাবলাম যে আমার নাম্বারটা হয়তো ওরা দুজন খারাপ কাজে ইউজ করেছে, সেই জন্য আমি তখনই ওই নাম্বারটা বন্ধ করিয়ে দিয়েছি স্যার, আর স্টিকারটাও খুলে ফেলে দিয়েছি। প্রমাণ মিটিয়ে দিলে অপরাধ কখনো মেটে না হরিশ বাবু। আমার একটাই অপরাধ স্যার, যে আমি ভয় পেয়ে গেছিলাম আর আপনাদেরকে ব্যাপারটা আমি জানাইনি। আমি নিরুপায় ছিলাম স্যার। যদি আপনাদের কাছে আসতাম তাহলে আমার পুরো দিন নষ্ট হয়ে যেত স্যার। যদি সেই দিন আসতে তাহলে তোমার একদিন নষ্ট হতো, কিন্তু এখন তোমার পুরো জীবন বরবাদ হয়ে যাবে। স্যার আমি সত্যি বলছি স্যার। তোর গল্পের এই 2 চোরকে তো আমরা খুঁজেই নেব। যতক্ষণ এই চোরদের না খুঁজে পাই ততক্ষণ এখানে আপনি আরামে থাকুন, সরকারি অতিথি হয়ে। হরিশ যখন টয়লেটে ছিল তখন ওদের দুজনের মধ্যে কেউ একজন হরিশকে ফোন করেছিল। হ্যাঁ স্যার, হরিশের নাম্বার 4445678775। একটা কাজ করো, হরিশের নাম্বারটা স্ক্যান করো, খোঁজ করো 3:15 সময় কোন নাম্বার থেকে তার কাছে ফোন এসছে। সত্যি কি ফোনটা এসেছিল নাকি নয়? স্যার বাবা, রান্না হয়ে গেছে, খেতে দিয়ে দি। বাবা, উনি প্রীতির শাশুড়ি মা ছিলেন, আমাদের বেআইন। তোমার কিছুক্ষণের জন্য হলেও প্রীতির শ্বশুরবাড়িতে যাওয়া উচিত। বাবা, আমি বললাম তো আমি একটু বিজি ছিলাম, তাই যেতে পারিনি। আচ্ছা তুই কি বলবি তুই কোথায় আর কি কাজের জন্য গিয়েছিলি? আমরা তোকে কোথায় কোথায় না খুঁজেছি, কোথায় কোথায় না গিয়েছি, তোর বন্ধুদের জিজ্ঞেস করেছি। কেন জিজ্ঞেস করেছো? বলে তো গেছিলাম যে 4 দিনের জন্য যাচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি।
কিন্তু তুই গিয়েছিলি কোথায়? কোটা গেছিলাম ক্লাসের দরকারে। তোমরা তো একদম আমাকে পুলিশের মতন করে জিজ্ঞেস করছো। না রে বাবা, শুধু জিজ্ঞাসা করছি। ওই যে তোর বন্ধুটা রাজন, কি হয়েছে ওর? ও আবার কি বললো? ও তোকে অভিষেকের সাথে ঘুরে বেড়াতে দেখেছে। দেখো বাবা, আমাদের এখানে তোমার একটা সুনাম আছে। মানুষ তোমার মেহনত আর চেষ্টার সম্মান দেয়। ওই অভিষেকের সাথে ঘোরাটা ঠিক না। বাবা আমি বললাম তো, আমি কোটাতেই গেছিলাম। ওটা ছাড় না, এবার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ দিদি, দাঁড়া 1 মিনিট। আজকাল তো খুব বিজি থাকিস তুই। হ্যাঁ খুব বিজি থাকিস আজকাল। আরে না দিদি, ওই চাকরির খোঁজ করছি সেজন্যই। আচ্ছা শোন, বাবা বলছিল যে তুই বাবাকে কিছু বলিসনি যে কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস। আরে ছাড় তো দিদি বাবার কথা। বাবাকে তো জানিস, জোর জবরদস্তি কোনো দোকানে আমাকে বসিয়ে দেবেন। যদি কিছু করি তাও খুশি না, যদি না করি তাও খুশি না। হরিশের মোবাইলে লাস্ট ফোন এই নাম্বার থেকে এসেছিল 44479899। এরপর ওর ফোন সুইচ অফ হয়ে যায়। হরিশের গল্প অনুযায়ী এই নাম্বারটা ওই লোকটার হতে পারে যে তাকে ফোন করেছিল। হতে পারে স্যার। এরপরে হরিশের গাড়ি চুরি হয় আর কিছু পরে পেয়েও যায়। যদি হরিশের গল্প সত্যি বিশ্বাস করি, তাহলে চুরি হওয়া আর পাওয়ার মধ্যে ওই দুজনের মধ্যে কোনো একজন হরিশের ফোন থেকে তুষার নামে ফোন করেছিল ওঙ্কার বাবুকে। হ্যালো ওঙ্কার বাবু, আমার নাম তুষার। মেহরা, এটা পসিবল হতে পারে যে তুষার নামটা ফেক নাম হবে, কিন্তু এই মুহূর্তে এই তুষারই আমাদের প্রাইম সাসপেক্ট। 99% তো এটাই মনে হচ্ছে স্যার। স্যার, ওর লোকেশন রিপোর্ট দেখুন। 5ই জানুয়ারি দুপুরবেলা মার্ডারের সময়, লোকেশন মানেরনগর। মালেরনগর, যেখানে প্রতিভা দেবী খুন হয়েছেন। কার নামে রেজিস্টার এটা? কোন এক অমিত গৌড়ের নামে, আজমেরের অ্যাড্রেস। হ্যাঁ ভাই, ওখানে কি খবর দিদি? এই সব ঠিকই আছে। বাবা আস্তে আস্তে নর্মাল হচ্ছে। খুব ভালো। আর সেরকম কিছু জানতে পারলি? কিছু প্রোগ্রেস হয়েছে কি সেই পুলিশ কেসটার ব্যাপারে? না, এখনো কিছু জানা যায়নি। আচ্ছা আচ্ছা, চল দিদি, আমি পরে কথা বলবো। আমি রাখছি এখন। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে। স্যার, এই ছোট একটা দোকান আমি চালাই। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। 44479899। এই নাম্বার তোমার নামে আর এই দোকানের অ্যাড্রেসে রেজিস্টার্ড। এরকম তো অনেক সিম কার্ড আমার নামে রেজিস্টার আছে। আমি এরকম প্রিপেড কার্ড নিয়ে রাখি, তো কেউ খুব আর্জেন্ট চাইলে তখন দিয়ে দিই। আর এর মধ্যে যতগুলো ক্রিমিনাল বের হয়, এর সবগুলোর মধ্যে তোমার নামও জড়িয়ে যাবে। যেমন এটা যোধপুরের রেপ, মার্ডার আর লুটের কেস। স্যার আপনি এটা কি বলছেন আমায়? আপনি ভাবুন না, আমি যদি এত বড় ক্রিমিনালই হই, তাহলে সারা দিন 12 ঘন্টা ধরে এই দোকান আমি কেন চালাবো স্যার? এই সিম তুমি কাকে বিক্রি করেছো? মনে নেই স্যার। লোক আসে, সিম কার্ড নিয়ে চলে যায় স্যার। যে সিমটা কিনে নিয়ে যায় তার কোনো রেকর্ড থাকে না? নো ডকুমেন্টস, নাথিং। লোকেরা খুব দরকারে এসে তাড়াহুড়ো করতে থাকে স্যার। ডকুমেন্ট থাকুক না থাকুক, আমি যে কোনো সিম কার্ড ওদের দিয়ে দিই স্যার। স্যার, অনেক বড় দানবীর কর্ণ না তুই? সমাজের সেবা করা খুব শখ না তোর? এখন তোর একটু সেবা আমরা করতে চাই। সরকারি অতিথি বানিয়ে লকআপে রাখবো। নো পেপার ওয়ার্ক, নো ওয়ারেন্ট। মেহরা, লোকাল পুলিশকে ফোন করো আর সরকারি অতিথি বানাও এটাকে। একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, আমাদের সাসপেক্ট ঠিক জায়গা থেকে বিনা ডকুমেন্টে সিম কার্ড নিয়েছে। আর ওমকার বাবুকে ফোন করার জন্য ট্যাক্সি ড্রাইভার হরিশের ফোন ইউজ করেছে। মেহরা, আমরা সাসপেক্টের অনেক কাছে আছি, কিন্তু ওকে ধরার জন্য আমাদের কাছে কোনো লিড নেই। স্যার, একটা পসিবিলিটি আছে। আমরা এই নাম্বার 44479899 এর রেকর্ড বের করি, যেটা ওই দুজন চোরের একজন ইউজ করেছিল। হতে পারে ও কোনো আত্মীয় স্বজন বা কাছের লোককে ফোন করেছিল। ওকে না পেলে ওই আত্মীয় বা বন্ধুকে তুলে নিই আমরা। কান টানলেই মাথা আসবে। বার করো কল রেকর্ডস, দেখি কিভাবে জট ছাড়ানো যায়। এই কেসে পুলিশের কাছে অপরাধীদের ফোন নাম্বারগুলি ছিল যেগুলোকে অপরাধে ব্যবহার করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ক্রিমিনালদের ধূর্ত বুদ্ধি
পুলিশকে চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু অপরাধীরা একটা ব্যাপারে অজ্ঞাত ছিল, যে তাদের চোখের আড়ালে তাদের ছায়া একেবারে নিঃশব্দে তাদের পায়ের চিহ্ন ফেলে যাচ্ছিল। আর এই চিহ্নগুলো পুলিশকে অপরাধের উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যাবে, যেরকম সব অপরাধে হয়, আর এই কেসেও হবে। আরতি দেবী কে এই ভদ্রমহিলা? স্যার 2রা জানুয়ারি যোধপুরের বাইরে থেকে যোধপুরে আমাদের এই সাসপেক্ট আরতিকে ফোন করেছিল। এটাই ওর কনফার্মড অ্যাড্রেস। এই নাম্বারটাও অ্যাক্টিভ আছে। যোধপুর হাইকোর্টের জুনিয়র অ্যাডভোকেট এই আরতি। আরতি দামোর? হ্যাঁ, আমি অ্যাডভোকেট আরতি দামোর। 44479899। এটা কার নাম্বার? আপনারা এইসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? আরতি দেবী, আমরা আপনার কল রেকর্ড চেক করেছি। 2রা জানুয়ারি যোধপুরের বাইরে থেকে আপনাকে এই নাম্বার 44479899 এই নাম্বার থেকে ফোন এসেছিল। অভিষেক, এই কলটা তুই করেছিলিস না? হ্যাঁ, 2 জানুয়ারি তো তুই কল করে আমাকে বলেছিলিস যে এখানে আসছিস এই নাম্বারে। অভিষেক, তুমি আজমেরে থাকো? হ্যাঁ স্যার, আমরা দুজনেই আজমির থেকে বিলং করি। আমাদের মা বাবাও ওখানেই থাকেন। কিন্তু স্যার, আপনি এসব আমাদের কেন বলছেন? আরতি দেবী 5ই জানুয়ারি যোধপুরে খুন হয়েছে। শুধু খুনই নয়, রেপ আর লুটপাটও হয়েছে। তোমার সাথে আর কে ছিল? তোমার দ্বিতীয় সাথী কে ছিল? অভিষেক, এটা কি বলছেন? কিছু করেছিস তুই? এই ছিল স্যার, এই ছিল স্যার, এই আমার গলাতে ছুরি ধরেছিল স্যার। এর সাথে আরো একজন ছিল স্যার। কে ছিল সেদিন? তোর পার্টনার কে ছিল? কি? কখন হলো এটা? 10 মিনিট আগে যোধপুরের পুলিশ এখানে এসেছিল। তোর ভাই শরৎকে ধরে নিয়ে গেছে। আর পুলিশরা বলছিল তোর শাশুড়ির খুনের ব্যাপারে ওর হাত আছে। কি হয়েছে মা? কার ফোন ছিল? কিছু না বাবা, আমি এখনই আসছি। আরে বাহ, কি ব্যাপার ভাই, একা একা ধমকি নিচ্ছিস? হ্যাঁ, প্রমাণ এত সহজে মিশে যায় না। এটা যাবে এবার সোজা তোর বাবার প্লিজ কাছে। প্লিজ ভাই অভিষেক, প্লিজ প্লিজ কাউকে বলিস না ভাই। কি বলবো না? হ্যাঁ, যে তোমার শান্তশিষ্ট ছেলে আসলে বড় একটা খিলাড়ি। একটা কথা বলি, তোর নামের না অনেক বদনাম শুনেছি। এবার যখন এটা তোর বাবার হাতে যাবে না, তোকে চাপে দেখে খুব মজা হবে ভাই। প্লিজ ভাই অভিষেক, কাউকে বলিস না প্লিজ। তোকে যদি কেউ এরকম কিছু বলে আমি কি করব? আমি তো কোনোদিন তোকে কিছু বলিনি। প্লিজ কাউকে বলবি না, বল প্লিজ। চল, বললাম না। আর ধুমকি আছে? বার কর। বাচ্চা নাকি রে তুই? হ্যাঁ, এই ধুমকি একটু সাজিয়ে নিতে হয়, বুঝলি?
এটাকে এইভাবে ধরতে হয়, তারপরে এইভাবে কষে ধরে এটাকে কিশোর বয়স, টিনেজের আগ্নেয়গিরি প্রায়শই নেশার পাকে গিয়ে নিজেদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু নেশা লাভাকে আরো ফুটিয়ে তোলে। শরতের সঙ্গেও এরকম কিছুই ঘটেছিল। তার এই কেসে অভিষেকের সঙ্গ তাকে এই নেশাতুর বিস্ফোরক পথে নিয়ে চলে আসে, আর এই পথের শেষ গন্তব্য ছিল অপরাধের নেশা, খুন আর লুঠের আকাঙ্ক্ষা। কিন্তু এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যটা কি ছিল? শুধুই কি নেশা না মেটার তৃষ্ণা, নাকি অন্য কিছু? স্যার, শরৎ এরকমটা করতে পারে না। ও ভাই হয় আমার, আর ও কেন মারবে আমার শাশুড়িকে? স্যার, আমার ভাইও এরকম করতে পারে না। আপনাদের নিশ্চয়ই কোথাও একটা বড় সড়ো ভুল হচ্ছে। আপনাদের দুজনের ভাইকেই জমিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি জানা যাবে খুনটা কেন হয়েছে আর কিভাবে হয়েছে। আর এটাও জানা যাবে খুনটা কে করিয়েছে। খুনটা আবার আপনি করেননি তো? গল্প শুনিয়ে আমার মাথা খারাপ করিস না। তোদের এই নেশার গল্প আমার কাছে নতুন নয়, অনেকবার শুনেছি আমি। যেটা আমি শুনতে চাই ঠিক সেটাই বল। তুই নিজের দিদির শাশুড়িকে কেন খুন করেছিস? কার কথায় করেছিস? তোর দিদির কথায়? না না স্যার, দিদি দিদি এরকম কিছুই বলেনি আমাকে। তাহলে কে বলেছিল? আমি আমি নিজেই প্রতিশোধ নিতে চাইতাম। প্রতিশোধ? তোর দিদির শাশুড়ি কেন? কি পাকা ধানে মই দিয়েছিল তোর? স্যার, উনি আমার দিদির বেঁচে থাকা দুর্বিষহ করে দিয়েছিল। প্রীতি, তোমার বাবার টিফিন বক্স তৈরি আছে তো? হ্যাঁ মা, রান্না হয়ে গেছে, শুধু টিফিনটা পাঠাতে হবে। আর এটা কি? আবার চা বসিয়েছো শরতের জন্য, তাও খাওয়ার সময়? এখন তোমার ভাইকে যত্নআত্তি করতে গিয়ে বাড়ির সব কাজ ভুলে গেছো নাকি? মা, আমি শুধু ওই রান্নাটা হয়ে গেছিল। প্রীতি, আমি কিছু বলি না, তার মানে এটা নয় যে তুমি তোমার মর্জি মতো চলবে। আমার খুব খারাপ লাগতো আমার দিদিকে এরম ভাবে অপমান করতে বলে। ছোট ছোট ব্যাপারে কথা শোনাতো খালি। 8 মাস হয়ে গেছিল দিদির বিয়ের, মাত্র 2 দিন থাকতে এসেছিলাম ওর সঙ্গে। আর ওই দুদিনে না জানে কত কথা শুনিয়েছে দিদিকে। আরে, চাটা খাসনি এখনো? উনি তোর সঙ্গে তো বাজেভাবে কথা বলেন কেন? তুই খুশি আছিস তো এখানে? মা, উনি কখনো কখনো একটু খিটখিটে হয়ে যান, যদিও খুব ভালোবাসে। সত্যি বলছি। দিদি অনেক কষ্টে ছিল, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। ভেতরে ভেতরে কুড়ে মরছিল। সেই জন্য তুমি তোমার দিদির শাশুড়িকে মেরে ফেললে নিজের এই বন্ধু অভিষেকের সাথে মিলে। তুমি তো এইগুলো তোমার দিদির কষ্ট লাঘব করতে করেছিলে, তাই না? তাহলে 10 লাখ টাকা কেন নিলে? ওই জুয়েলারি, ও রেপ? নিজের অপরাধ ঢাকতে দিদিকে ঢাল বানিও না, কোনো লাভ হবে না। না না স্যার, আমি কিছু লুকাচ্ছি না। স্যার, ওই মহিলা খুব খারাপ ছিলেন, খুব খারাপ ছিলেন। কি বললো? প্রতিশোধ নিয়েছে সে। ওর বক্তব্য আপনার শাশুড়ি আপনার জীবন শেষ করে দিয়েছিল। একদম মিথ্যে বলেছে। আমার শাশুড়ি কখনো এরকম কিছু করেনি। আমি মানছি স্যার, উনি কখনো কখনো একটু খিটখিটে হয়ে যেত। অ্যাকচুয়ালি আমি আর আমার স্বামী গাজিয়াবাদে থাকি গত 1 বছর থেকে। বছরে মাত্র 1-2বারই দেখা করতে আসতাম। শরৎ এরকমটা কেন বলছে আমি সত্যি জানি না স্যার। এবার বুঝলাম আমি কেন তুই মায়ের মৃত্যুর পর বারবার আমাকে ফোন করছিলি। এটা জানার চেষ্টা করছিলি না যে পুলিশ এখন পর্যন্ত কি জেনেছে? হ্যাঁ, ডুবে মর কোথাও গিয়ে। কি করে দিলি এটা তুই শরৎ? নিজের বন্ধুর সাথে মিশে জন্তুর থেকেও খারাপ আচরণ করেছিস, আর এখন এই সব কিছুর দায়িত্ব তুই আমার উপর ছাড়তে চাইছিস? তুই আমার ভাই হতেই পারিস না, তুই একজন খুনি। তোর মতো ভাই না এই পৃথিবীতে যাতে আর কারণ না হয়। বস এখানে, আমার কথা মন দিয়ে শোন। দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, তুই তোর নিজের অ্যাঙ্গেল থেকে সরবি না, বুঝেছিস? কোর্টেও এটাই বলবি যে তুই দিদির জন্য এটা করেছিস। এই একটাই রাস্তা আছে যেটা তুই আর আমি বাঁচতে পারবো, বুঝেছিস? লোকেদের আমাদের উপর দয়া হবে, আমরা দুজনেই বেঁচে যাব।
আর কোনো রাস্তা নেই। আমাদের আসল উদ্দেশ্য কেউ যেন জানতে না পারে, কেউ না। না বাবা, ও কন্টিনিউ মিথ্যে বলে যাচ্ছে। ও যা কিছু করেছে শুধু নিজের লোভের জন্য করেছে, আর এখন সবকিছু দায় আমার ঘাড়ের ওপর চাপাতে চাইছে। বাবা, আমার তো লজ্জা হয় ওকে আমার নিজের ভাই বলতে। বাবা, মা কখনো কখনো আমার সাথে কিছু খারাপ করেনি, আর আমিও কখনো কাউকে কিছু বলিনি, কোনো অভিযোগও করিনি। আমি সব জানি। তোরা দুইজন এই অপরাধ কি উদ্দেশ্যে নিয়ে করেছিস? ড্রাগসের জন্য, টাকার জন্য, না নিজের দিদির কষ্ট লাঘবের জন্য? কোনো লাভ নেই, সাজা একই হবে। কেননা তোরা শুধুমাত্র খুনই করিসনি, না শুধু চুরি করেছিস, সাথে মাঝবয়সী এক ভদ্র মহিলাকে রেপও করেছিস। না 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 স্যার, স্যার আমি এরকম কিছু করিনি স্যার। স্যার এগুলো সব এই করেছে স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার। কথা বলছি স্যার। স্যার যা করেছি দুজনে একসাথে মিলে করেছি। এখন ও সবকিছু আমার উপরে চাপানোর চেষ্টা করছে। স্যার এখন মিথ্যে কথা বলছে স্যার। স্যার মায়ের দিব্যি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। নমস্কার আন্টি। এসো, ভেতরে এসো। এরকম হঠাৎ করে না ফোন না কিছু, বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ আন্টি, ওই প্রীতি দিদি বলছিল যে আপনি নাকি একটা ঘর ভাড়ায় দেবেন, তাই। কে নেবে? এটা আমার বন্ধু অভিষেক। ওর আর ওর একটা বন্ধুর দরকার ছিল, আমি ভাবলাম আমাদেরটাই দেখিয়ে দিই। ওরা খুব ভালো, আমি এর গ্যারান্টি নিচ্ছি। এখন যখন তুমি বললে যে ভালো লোক, তাহলে ভালোই হবে তো। চলো আগে ঘরটা দেখে নাও, তারপর একসাথে খাবার খাবো। স্যার ও মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যা কথা বলছে স্যার। যা আমি করেছি তা ও করেছে। স্যার 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 আপনি যার খুশি দিব্যি দিতে পারেন স্যার। আমি আন্টির সঙ্গে কোনো খারাপ কাজ করিনি স্যার, এসব ও করেছে। এই ঘরে গত 2 বছর ধরে দুজন কলেজ স্টুডেন্ট আছে। এতে টয়লেট আর বাথরুম একসাথেই আছে। লাঞ্চ, ডিনার আর টিফিন তোমরা চাইলে আমাদের সাথেই করতে পারো। এ তো জন্ম থেকেই মিথ্যাবাদী স্যার। ওর নিজের দিদির বদলার বাহানা করছে স্যার। ওর দিদির সাথে কিছু হতো না স্যার, ওর নিজেকে বাঁচানোর জন্য ওসব উল্টোপাল্টা বকছে। অনেক তাড়াতাড়ি গলে গেল দেখছি। নিজেকে বাঁচানোর জন্য সম্পূর্ণ দোষ একে অন্যের ঘাড়ে চাপাচ্ছে। কিন্তু একটা কথা বলতো, এটাতে আদালতে কোনো লাভ হবে বলে মনে হয় না। এর থেকে ভালো এটাই হবে যে সবকিছু সত্যি বল। কি প্ল্যানিং ছিল, এসব কেন হলো, কিভাবে হলো? স্যার সব প্ল্যানিং এই অভিষেকের ছিল স্যার। স্যার এই আমাকে শিখিয়েছিল প্রীতি দিদির কথা বলতে। লোকে দয়া করবে আমাদের ওপর, সবাই ভাববে যে দিদির ওপর অত্যাচার হয়েছে তাই ভাই বদলা নিয়েছে, সহানুভূতি দেখাবে সবাই। স্যার ও নিজে এসেছিল আমার কাছে। কত হবে? অনেক ছিল ভাই, এতটা মোটা ছিল বান্ডেলটা। সোনার গয়না আর মনে হয় হিরেও ছিল। কম করে 8-10 লাখ টাকা তো হবেই। 10 লাখ? আবে 10 লাখ তো অনেক অনেক হয় রে। হাতে এসে গেলে না মস্তি। তুই যেই চারানা চুরি করিস না সিগারেট আর মদের জন্য, আর এরকম কিছু করতে হবে না। এবার একটা বড় হাত মারি। হ্যাঁ চল মারি। দেখ পয়সাও হাতে আসবে, আর বদলাও নিয়ে নেব। বদলা? তোর দিদি? আরে আমার দিদির পুরো জীবন বরবাদ করে দিয়েছো। 1 কাপ চা এক্সট্রা বানিয়ে দিয়েছে আমার জন্য, তাই কত কথা বললো। কিন্তু ওটা তো 1 বছর আগের কথা না?
ঘা মদের মতন হয়, যত পুরনো ততটাই গভীর হতে থাকে। বিশ্বাস করুন স্যার, স্যার আমার মনে পয়সার কথাটার থেকেও বদলার চিন্তাটা বেশি ছিল। মিথ্যাবাদী স্যার, বদলার কথা ফালতু বলছে। ওনাকে খুন করা, ওনার ওখানে লুট করা সব প্ল্যান ওর ছিল। দুজনেরই ছিল স্যার। স্যার শুরুও করেছিল মায়ের দিব্যি বলছি। এই নাও জল। তোমরা দুজন বিশ্রাম নাও, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। ধর চেপে ধরে রাখ, ছাড়বি না, বাবাজি আমি। এখানে লকা। দাঁড়া, দাঁড়া, লুটপাট তো করবই, এখানে এসে বোনাস নিবি নাকি? হ্যাঁ, বোনাস মানে? বোনাস মানে হ্যাঁ, বুঝেছিস? আগে একটু মজা তো নিয়ে নি, পরে না হয় লুটপাট চালু করবো। নে তাড়াতাড়ি কর, ঢোকা, দে এখানে দে, রাখ, দে। স্যার আন্টি রেপ শুধু ও করেছিল স্যার, আমি তো দেখছিলামও না। স্যার মিথ্যে কথা বলছো, খুন তো তুই করেছিস না? বলবি না একদম, তুই করেছিস। চুপ, কুকুরের মতন কামড়া কামড়ি করিস না। যখন জেলে যাবি না, অনেক সময় পাবি, তখন এগুলো করিস। একদম চুপ। তখন ভাবিস কে কি করেছিল আর কেন করেছিল। ট্যাক্সি ড্রাইভার হরিশ মাকওয়ানার বানানো গল্প সত্যি প্রমাণিত হলো। তাকে সম্পূর্ণভাবে নির্দোষ পাওয়া যায় আর তাকে ভিকটিম বলে ঘোষণা করা হয়, যাকে অভিযুক্তরা লুট করেছিল। অভিষেকের দিদি অ্যাডভোকেট আরতি দামন ভীষণভাবে শক পেয়েছেন। তিনি কখনো ভাবতেই পারেননি যে তার পথভ্রষ্ট বদনাম হওয়া ভাই এতটা নিচে নামতে পারে, যে একজন খুনি আর রেপিস্ট হয়ে যাবে। শরতের বাবা মায়ের শরতের উপর অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তাঁরা এখন জীবনের যন্ত্রণার ছায়ায় হারিয়ে গেছেন। তাঁদের ছেলে শুধুমাত্র একটা খুন করেই নিজের জীবন শেষ করে দেয়নি, বরং সে তার দিদির জীবনও ধ্বংস করে দিয়েছে। সোহেল আর ময়াঙ্ক এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারছে না যে তাদের বাড়ি থেকে বেরোনোর কয়েক মিনিটের মধ্যেই তাদের বাড়িওয়ালি প্রতিভা সৎকারীকে খুন করা হয়েছে। এই কেসে সবচেয়ে বেশি দুঃখ আর দোষী ফিল করছে ওমকার সৎকারীর পুত্রবধূ প্রীতি সৎকারী। তার নিজের ভাইয়ের কারণে তার শ্বশুর এবং স্বামী এমন আঘাত পেয়েছে যা কোনোদিনও পূরণ হবে না। গোটা সৎকারী পরিবার এই বিষয়টা নিয়ে অস্বস্তিতে থাকবে যে খুনি চেনাশোনা কেউ ছিল, বাড়িরই কেউ ছিল। ক্রাইম সিন থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস শরৎ কাপাডিয়া আর অভিষেক দামরের ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করা হয়েছে। চুরি করা সমস্ত জুয়েলারি পুলিশ তাদের দুজনের থেকে উদ্ধার করেছে। তারা দুজন কিছু টাকা খরচ করে ফেলেছিল, কিন্তু বাকিটা রিকভার করা গেছে। শরৎ আর অভিষেককে আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যা করার জন্য আর 394 ধারা অনুযায়ী লুটের জন্য গ্রেফতার করা হয়েছে। আর সেই সঙ্গে অভিষেকের উপর আইপিসি 376 ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। টাকা পয়সা, বাউন্ডুলেপনা আর একটা ইজি লাইফের অভ্যেস দুজন যুবক ছেলেকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে নিয়েছিল। ওদের এই বিকৃত মানসিকতা ফেলে রেখে গিয়েছে তাদের পরিবারকে, যারা যন্ত্রণা আর লজ্জার অন্ধকারে তিল তিল করে বাঁচবে, কিন্তু শুধুমাত্র কিছুদিনের জন্য। তারপরে শুরু হবে ছেলে দুটোকে বাঁচানোর জন্য হুটোপাটি, তাদের শাস্তি কম করার চেষ্টা। রক্তের সম্পর্ক তো অস্বীকার করা যায় না,
যে কেউই তাদের ক্রিমিনাল সন্তানদের, ভাইদের পথভ্রষ্ট বা পরিস্থিতির চাপে পড়া ভাবতে পছন্দ করে। আদালতে ওদের কম বয়সের সপক্ষে সাফাই দেওয়া হবে, প্রতিশ্রুতি দেওয়া হবে, অনুশোচনার, হৃদয় পরিবর্তনের, আফসোসের, আর শেষ পর্যন্ত এই নিষ্ঠুর খুনিদের মা বাবা আইনের কাছে তাদের প্রাণের জন্য ভিক্ষা করবে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে বেশিরভাগ কেসে যেখানে টিনেজার বা যুবকরাই পথভ্রষ্ট হয়ে যায়, তাদের সাধারণ জীবনে ফেরত নিয়ে আসা, সঠিক পথে নিয়ে আসা পরিবার, সমাজ আর প্রশাসন, এদের সবার কাছে এটা যেন একটা পর্বত জয়ের সামিল। কিন্তু আমরা এই পর্বত জয় মাঝপথে থামিয়ে দিতে পারি না। এটা অপশন নয়, এটা মনুষ্য জীবন আর মানবিকতা দুটোরই অস্তিত্বের প্রশ্ন। ওকে দেখতে কি সুন্দর, ওকে দেখলেই আমার চোখটা আটকে যায়। আমার উপর যেন জাদু করে দিয়েছে ও। রোজ স্বপ্নে আসে, নিজের রূপের জাদুতে মুগ্ধ করে আমাকে, পাগল করে দেয়। ওর ছোঁয়াতে, ওর হাসিতে একটা ইশারা আছে, কিছু বলতে চায় ও, আমায় ডাকতে চায়। আগুনটা দুদিকেই সমান লেগেছে। কারো জন্য কারো মন চঞ্চল হচ্ছিল, আকর্ষণের বাঁধন চোখে আলগা হয়ে গিয়েছিল, কিছু ভুল ছিল, কিছু অন্যায় হতে চলেছিল। আকর্ষণের এই বাঁধনহীন টানের ইঙ্গিত কেউ পেয়েছিল, যেটা হতে চলেছিল সেটা আটকানো সম্ভব ছিল। ওকে দেখতে কি সুন্দর, ওকে দেখলেই আমার চোখটা আটকে যায়। কে বলছেন? লতা। কবিতা দেবী, কি হয়েছে? কবিতা দেবী, আমার ছেলে কোথায়? লতা, আর কতক্ষণ সময় লাগবে? দোকান বেরোতে দেরি হয়ে যাচ্ছে। আসছি, ব্যাস হয়ে গেছে। এই নাও তোমার টিফিন। থ্যাংক ইউ। আর মনে আছে তো 4টে বাড়ি ফিরতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, আর তোমায় আর ছেলেকে শপিং করাতে নিয়ে যেতে হবে। তোর মা সকাল থেকে 4 বার বলে ফেলেছে, আর কতবার বলবে লতা? আর যদি গতবারের মতো কোনো এক্সকিউজ দাও, অথবা আমাকে ফোন করে বলো যে লতা আমার দেরি হয়ে গেছে, আমার কাজ আছে, এটসেট্রা এটসেট্রা, তো পরের দিন তোমার টিফিনে 4 চামচ চিনি বেড়ে যাবে। আরে বাবারে, দেখ মা কেমন আমাকে ধমকাচ্ছে। এখন আমার ঘাড়ে কটা মাথা আছে যে না বলবো? হ্যাঁ ঠিক আছে, এখন আমি কোনো এক্সকিউজ দিতেই পারবো না। 4টের আগে আমি ঠিক বাড়ি ফিরে আসবো মহারানী, ঠিক আছে? এই দেখুন বৌদি, এটা লেটেস্ট ডিজাইন, মার্কেটে আর কোথাও পাবেন না আপনি। এই দেখুন, এই কম্বিনেশনটা দেখুন, একদম নতুন। ভালো দেখতে এটা, ঠিক আছে। ওইটা, ওই গ্রিন শাড়িটা দেখান না। হ্যাঁ আমি দেখাচ্ছি। কোনটা? এইটা? হ্যাঁ। বৌদি, আপনার চয়েসটা সত্যি খুব ভালো। এটার পরে আমি আপনাকে এই শাড়িটাই দেখাতাম। এটা একদম নতুন এসছে, জর্জেটের শাড়ি এটা। আর এই যে পট্টিটা দেখছেন, এটা গোল্ডেন লেস পট্টি বলে। বৌদি জল। আচ্ছা বৌদি, কি নেবেন? চা, কফি বা ঠান্ডা? ব্যাস কিচ্ছু না। ব্যাস কিছু না বলে এখানে কিছু পাওয়া যায় না বৌদি। আচ্ছা প্রকাশ, 2টো মুসুম্বির জুস নিয়ে এসো। ঠিক আছে দাদা। হ্যাঁ লতা। তোমাকে শুধু মনে করানোর জন্য ফোন করলাম। আরে মনে আছে বাবা, মনে আছে। 4টের সময় শপিং, 6টার সময় পার্ক, আর তারপর হোটেলে খাবার, সব মনে আছে আমার। এবার একটু কাজ করি, বাই। রোজ এই টাইমেই ব্যালকনিতে আসে, জানে তো যে আমি ওর অপেক্ষা করছি। যেমন দেখতে সুন্দর তেমন চালাকও, চোখ দিয়ে দেখে না কিন্তু নজর রাখে। এই যে এটা, এটা মাম্মার জন্য। গুড বাই। এটা, এটা কার জন্য? এটা বাবার জন্য। প্রকাশ, আজ একটু দোকান থেকে তাড়াতাড়ি ফিরবো। ওই লতাকে একটু নিয়ে শপিং এ। নাম শেষ হলো না, ফোন আসলো। বৌদি অনেকদিন বাঁচবেন। লতা, একটু ভালো করে খেতে তো দাও।
হ্যাঁ আমি জানি 4টের সময় আসতে হবে। শুধু মনে করাতে চেয়েছিলাম, যদি তুমি ভুলে যাও। আরে মনে আছে বাবা, মনে আছে। এবার তুমি একটু বিশ্রাম নাও আর আমাকে একটু কাজ করতে দাও। ফোন রাখি। ঠিক আছে। আরে প্রকাশ আজ দিলীপ আসলো না? হ্যাঁ, ওর কোনো বন্ধুর মা অসুস্থ, এই জন্য ও ছুটি নিয়েছে। তুই একা দোকান সামলাতে পারবি তো? আপনি চিন্তা করবেন না দাদা, সামলিয়ে নেব। চন্দ্র যে তুই, আমার সূর্য যে তুই, আমারই চোখের তারা যে তুই। লতা সকাল থেকে 3বার তার স্বামী অরবিন্দকে মনে করিয়ে দিয়েছে যে আজ 4টের সময় তাদের শপিং এ যাওয়ার আছে। 3:30টার সময় আবারও অরবিন্দের কাছে লতার ফোন থেকে কল আসে। অরবিন্দের মনে হয় যে এটা তার জন্য ফাইনাল রিমাইন্ডার কল, কিন্তু যখন সে ফোন তোলে তখন অরবিন্দের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রকাশ, আমি বেরোচ্ছি, একটু সামলে নিস। হ্যাঁ দাদা। হ্যাঁ লতা, এই তো দোকান থেকে বেরিয়ে পড়েছি। আচ্ছা, সোজা গাড়িতে বস আর বাড়ি পৌঁছা। কে বলছো? কে বলতে জেনে কি করবি? তাড়াতাড়ি বাড়ি পৌঁছো। আর হ্যাঁ, 2 লাখ টাকা ব্যবস্থা করে তারপরে আসিস। তোর ছেলে এখনো পর্যন্ত কষ্টে নেই, কিন্তু যদি আমি টাকা না পাই না, তাহলে তোর ছেলে খুব তাড়াতাড়ি কষ্ট পাবে। কে বলছো? কেন মজা করছো ভাই? তাড়াতাড়ি বাড়ি পৌঁছে, তাহলে বুঝতে পারবি মজা করছি না সত্যি বলছি। তোর স্ত্রী বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, যদি তাড়াতাড়ি পৌঁছাস তাহলে বাঁচতে পারবি। পরে কথা বলছি। হ্যালো হ্যালো, तुम्ही डायल केलेला नंबर बंद आहे। হ্যাঁ অরবিন্দ দাদা বলুন। কবিতা দেবী, আপনি একটু আমার বাড়ি গিয়ে দেখুন না সবকিছু ঠিকঠাক আছে নাকি ওখানে। কেন, কি হয়েছে? আমি পরে বলছি, আপনি আগে একটু বাড়িতে যান না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি। আমি ফোন চালু রাখছি, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। অরবিন্দ দা, আপনাদের ফ্ল্যাটের দরজা তো খোলা আছে। কবিতা দেবী, আপনি তাড়াতাড়ি ভেতরে যান আর দেখুন না লতা এবং ছেলে ঠিক আছে নাকি। আমি এক্ষুনি পৌঁছচ্ছি ওখানে। আমি দরজার কাছেই আছি অরবিন্দ দা, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। ভয় পাবেন না কবিতা দেবী, আপনি একটু ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। হয়তো লতা অজ্ঞান হয়ে গেছে আর ওর আপনার সাহায্যের দরকার। ঠিক আছে, আমি ভেতরে গিয়ে দেখছি। লতা, 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 কোন কোন? কবিতা দেবী, কবিতা দেবী কি হয়েছে? লতা ঠিক আছে তো? কবিতা দেবী আপনি শুনতে পাচ্ছেন? কবিতা, হ্যালো? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন কি? অরবিন্দ দাদা, লতা, লতা এখানে মাটিতে শুয়ে আছে, রক্তে মাখামাখি। কি? কবিতা দেবী ছেলে কোথায়? ছেলে কোথায়? হর্ষ, আমি কথা বলছি, অরবিন্দ, শঙ্কর বলছি। তুই তাড়াতাড়ি আয়। ওই লতার সাথে খুব খারাপ কিছু হয়েছে। কিন্তু কি হয়েছে সেটা তো বলো। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, হয়তো মারা গেছে ও। কি কি বলছো কি তুমি? সরি অরবিন্দ, ওর নিঃশ্বাস পড়ছে না, অনেক রক্ত বেরিয়ে গেছে। আর পুরো বাড়িতে আমি দেখলাম হর্ষ কোথাও নেই। তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তিরিশ বছরের লতা আগরওয়ালকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়, আর তার 3 বছরের ছেলে হর্ষ বাড়ি থেকে নিখোঁজ। এই অপরাধের বীজ একটা মানুষের মাথায় বহুদিন ধরে বেড়ে উঠছিল। তবে অন্য কেউ এই বিষয়টা সম্পর্কে জানত, কিন্তু সে অপরাধের আভাসকে এড়িয়ে গিয়েছিল। এই হত্যা আর অপহরণকে আসলে কে পরিণতি দিয়েছিল
আর কে ছিল যে তার উদ্দেশ্য সম্পর্কে জানতো? কে প্রবেশ করেছিল লতার ঘরে? কি হয়েছিল সেই দুপুরে? আর কোথায় কি অবস্থায় আছে 3 বছরের নিষ্পাপ হর্ষ? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.